প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা রাজনীতি ও উন্নয়নের নারী চ্যাপ্টার কোর্সটির প্রথমে আমরা প্রকৃতি, পরিধি, নারী ব্যক্তিত্ব এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের আলোচনাতেই অন্য একটা বিষয়ের নারী ও রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা বা ভূমিকা বা উপযোগিতা বা গুরুত্ব এই চ্যাপ্টারটি নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স শিরোনাম রাজনীতি ও উন্নয়নের নারী, কোড তোমরা দেখো 22/1905। আলোচিত পাঠ অধ্যায় 1, জেন্ডার অধ্যয়নের জ্ঞানতাত্ত্বিক ভিত্তি। এখান থেকে আমরা প্রথমে আজকে প্রয়োজনীয়তা বা ভূমিকা বা উপযোগিতা বা গুরুত্ব এই চ্যাপ্টারটি আমরা আজকে আলোচনা করব। প্রয়োজনীয়তা কী? আসলে আমরা যখন বলি যে গুরুত্ব আলোচনা করো, প্রয়োজনীয়তা আলোচনা করো, এই গুরুত্বটা কী, সেই বিষয়টাই নিয়ে আমরা আলোচনা করব যে এই রাজনীতি উন্নয়নের নারীর কি গুরুত্ব আছে আমাদের জীবনে বা নারীর জীবনে বা সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থায় এই কোর্সটার কি গুরুত্ব আছে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা আলোচনায় ফিরে যাই বন্ধুরা, তোমরা খেয়াল করো। প্রথমে আছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা বা উপযোগিতা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমাদের মানসিকতা এরকম যে আমরা প্রথমেই কাউকে মানে ইন্ডিকেট করি মেয়ে মানুষ। আসলে কি মেয়ে মানুষ শব্দটি কোথাও আছে? মানুষ মেয়ে মানুষ হয় কখনো? আমরা তো মানুষ, লিঙ্গভেদে মানুষ দুই রকমের, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ। তাহলে মেয়ে মানুষ কোত্থেকে আসলো? এই মানসিকতায় আমাদের পরিবর্তন করতে হবে। নারী নির্যাতনের সূত্রপাত কিন্তু নারীকে নারী হিসাবে, নারীকে মানুষ হিসাবে না দেখে নারীকে কীভাবে দেখতেছি? নারী হিসাবে। অথবা নারীকে মানুষ হিসেবে না দেখে কিভাবে দেখছি? মেয়ে মানুষ হিসাবে। মেয়ে মানুষ বলে কোনো মানুষ নাই, সবাই মানুষ, লিঙ্গভেদে মানুষ স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ হয়। তাহলে আমাদের পরিবর্তন করতে হবে কি? প্রথমেই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে? প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই মানুষ। আমি যেরকম মানুষ, আমার মাও মানুষ, আমার ওয়াইফও মানুষ, আমার কন্যাও মানুষ, আমার ছেলেও মানুষ। আমার দৃষ্টিভঙ্গি হবে সমান। আমি আমার ছেলের দিকে একরকম দৃষ্টিভঙ্গি দিব, আর মেয়ের দিকে আর একরকম দিব, মার দিকে একরকম দিব, ওয়াইফের দিকে একরকম দিব, বোর দিকে একরকম দিব। এটা কিন্তু হবে না। মানে মানুষ হিসাবে আমাদের সবাইকে আইডেন্টিফাই করতে হবে যে সবাই হচ্ছে মানুষ। যখন আমরা একটা মেয়েকে মানুষ হিসাবে ট্রিট করব, তখনই কিন্তু আমরা তাকে উন্নয়নের পথে তাকে আনতে পারবো। তাহলে কি করতে হবে? প্রথমত আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। এই নারী ও রাজনীতি কোর্সটা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে সাহায্য করে, এবং এটা আমরা এই পরিবর্তনটা করব। এরপরে নারীর সচেতনতা বৃদ্ধি। আমাদের দেশে দেখো অহরহ আমি ক্লাস নিচ্ছি, এই সময় অনেকগুলো নারী নির্যাতনের শিকার হয়ে বসে আছে। তাহলে নারীর সচেতনতা বৃদ্ধি কীভাবে করতে হবে? শুধু কি নারী সচেতন হলে হবে, নাকি আমাদের সচেতন হতে হবে? তোমরা একটা জিনিস খেয়াল করো, নারী সচেতনতা বৃদ্ধি কিভাবে হবে, সচেতন কিভাবে করব? একটা শিক্ষিত আর একটা পড়াশোনা না জানা মেয়ে কি একরকম হবে? একরকম হবে না। তার মানে কি, নারীকে সচেতন করতে হলে প্রথমে কিন্তু শিক্ষিত করতে হবে। শিক্ষিত করতে হলে কি হবে? স্কুলে ভর্তি করতে হবে, পড়াশোনা করাতে হবে। পড়াশোনা করাতে গিয়ে ছেলের দিকে একরকম দৃষ্টিভঙ্গি, মেয়ের দিকে। ছেলেকে আমি সায়েন্স পড়াইলাম, অনেক টাকা খরচ করলাম, আমার মেয়েকে বললাম যে কোনো রকম পড়ো, ওদিকে টাকা পয়সা খরচ, মেয়েরা কি করবে? এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে আনা যাবে না। আগে নারীদেরকে সচেতন করতে হবে। নারী যখন সচেতন হবে, তার সন্তান সচেতন হবে, সন্তান সচেতন হলে পরিবার সচেতন হবে, পরিবার সচেতন হলে সমাজ হবে, সমাজ সচেতন হবে, রাষ্ট্র হবে। তার মানে নারীর যে সচেতনতা বৃদ্ধি, কিন্তু নারী ও রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে নারীর ক্ষমতায়ন। আমরা ক্ষমতায়ন বলতে কি বুঝি? ক্ষমতাপ্রাপ্ত হওয়া, আয় করা, চাকরি করা। আসলে কি তাই ক্ষমতায়ন? আয় তো অনেকভাবেই করা যায়। গ্রামে দেখবা যে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিক্ষা, এখান থেকে মেয়েরা গ্রুপ ভিত্তিক লোন নেয়।
এখন লোন নিয়ে যদি সে তার স্বামীকে টাকাটা দিয়ে দিল, স্বামী নিয়ে তার মতো খরচ করলো, সে বিড়ি কিনে খেলো, তার মতো একদিন লোন পাওয়ার পরে মুরগি টুরগি কিনে এনে একদিন খেলো, অনেক কিছু করলো, গাঞ্জাই খেলো, টাকাটা শেষ করলো। স্বামী টাকাটা কিন্তু পরিশোধ করে না, পরিশোধ কিন্তু করে ওই নারী। তাহলে কি তার ক্ষমতায়ন হলো? টাকা ইনকাম করা মানে কি ক্ষমতায়ন? না, ক্ষমতায়ন হচ্ছে তার আয়ের উপর তার কর্তৃত্ব থাকতে হবে। সে যে আয় করবে ওই আয়ের উপর তার কর্তৃত্ব থাকবে, এবং টাকাটা যে ব্যয় করবে সেই ব্যয়ে তার অংশগ্রহণ থাকতে হবে। তার মানে আয়ে কর্তৃত্ব এবং ব্যয়ে অংশগ্রহণ থাকলে কিন্তু ক্ষমতায়ন হবে। আমি চাকরি করলাম, এসে আমি আগের মতোই নারী, ঘরে ঢুকলাম নারী। নারী তো ঘরে ঢুকলে তো সবাই কাজ করবে, পুরুষরা এখন কিন্তু ঘরে কাজ করে, নারীরাও কাজ করবে। তাহলে প্রথমত যদি নারীর ক্ষমতায়ন হয়, তাহলে একটা জিনিস খেয়াল করবা, নারী নির্যাতনের মূল কারণ নারীর ক্ষমতা না থাকা। চাকরিজীবী নারী আর চাকরি ছাড়া যারা ঘরে বসে থাকে সেই নারী, দুই নারী কিন্তু কখনো এক না। যে নারী চাকরি করে, অফিস থেকে আসে, তার শাশুড়ি কিন্তু তাকে দেখবে চা কফি বানায়, রেডি করে রাখে, খাওয়ায়, আদর করে, বৌমা বলে সুন্দর করে ডাকে। আর যে নারী চাকরি করে না, ঘরে বউ, শিক্ষিত নারী, ঘরে বসে আছে, চাকরি করে না, তাকে কিন্তু যা তা ব্যবহার করছে শাশুড়ি। আবার আমাদের শাশুড়ির মধ্যে দেখবা যে শাশুড়ি তার মেয়ের ক্ষেত্রে একরকম, বৌমার ক্ষেত্রে একরকম। মানে নারী কিন্তু ব্যাপক মাত্রায় পরিবর্তনশীল। মা হিসাবে একরকম, ননদ হিসাবে একরকম, বউ হিসাবে একরকম, শাশুড়ি হিসাবে একরকম। এগুলো কিন্তু করা যাবে না। আগে তাকে ক্ষমতায়ন হতে হবে। ক্ষমতায়ন হলে কিন্তু তার কিন্তু আস্তে আস্তে তার প্রভাবটা আস্তে আস্তে সমাজে বাড়বে। তারপরে কি করতে হবে? নির্যাতন প্রতিরোধ করতে হবে। নির্যাতন প্রতিরোধ কিন্তু এটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নারী ও রাজনীতিতে। নির্যাতন প্রতিরোধ কিভাবে করব? যে নারী চাকরি করে, যার আয়ে সংসার চলে, সে নারীকে কি তার স্বামী গায়ে হাত তুলবে? তুলবে না, কারণ সে খুব ভালো করেই জানে গায়ে হাত তোলার ফলাফল কী হবে। আর যে নারী আয় নাই, ইনকাম নাই, তাকে কিন্তু স্বামী কিন্তু নির্যাতন করছে, পরিবারের তাকে শাশুড়ি নির্যাতন করছে। একটা জিনিস খেয়াল করে, আমাদের সমাজে কিন্তু এই শাশুড়ি আর ননদ এরা কিন্তু বেশি নির্যাতন করে বউকে, কিন্তু শ্বশুর দেওর এরা কিন্তু নির্যাতন কম করে। কারণ কি? এটা হলো কেন? হওয়ার কথা ছিল তো উল্টো। শাশুড়ি মানে তো মা। একটা নারী যখন তার ঘর ছেড়ে আরেকটা ঘরে এসলো, নতুন মা পেল, ননদ আর একটা বোন পেল, কিন্তু দেখবা যে বেশিরভাগ সংসারে কিন্তু এই শাশুড়ি আর ননদরাই কিন্তু ওই ঝামেলাগুলো তৈরি করে। শ্বশুর আর দেবর কিন্তু দেখবা যে বৌমার সাথে বা দেবর তার বাবের সাথে কিন্তু এই নির্যাতনের বিষয়গুলোকে কিন্তু অংশগ্রহণ করে না। তার মানে নির্যাতন প্রতিরোধ করতে হবে। নির্যাতন প্রতিরোধ করতে কী হবে? ওই যে সচেতন হতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, ক্ষমতায়ন থাকতে হবে। ক্ষমতায়ন হলেই তো নারী নির্যাতন প্রতিরোধ হবে। আর নারীদের মধ্যে একটা ইউনিটি কিন্তু থাকতে হবে। আমাদের দেশে নারীরা এরকম যে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ফালতু ছেলে বা একটা একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই কিন্তু তাকে টিজ করে। এমন একটা শব্দ হলো, ওই নারী কিন্তু কোনো রকম প্রতিবাদ না করে আস্তে করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার পাশে দেখবা যে আরেকজন নারী যাচ্ছে, সে শুনে কিন্তু আস্তে করে পাশ কেটে চলে যাচ্ছে, না না দেখার ভান করে। এই যে লুকোচুরি খেলা, সবসময় খেয়াল রাখবা, যখন কোনো পুরুষ, সে যেই হোক না কেন, বখাটে হোক, সচেতন ছেলেবেলা তো এগুলো করে না, বা উঠতি বয়সী ছেলেরা যে ইপটিজিং যে জিনিসগুলো, তুমি যদি প্রতিরোধ করো, সে কিন্তু পালাবে। ছেলেরা যতই সাহসী হোক না কেন, এটা যে অপরাধ সে কিন্তু জানে যে এটা করা অপরাধ। একটা মেয়ে যখন প্রতিবাদ করে, ও কিন্তু ঠিক উল্টো দৌড় দেবে, কোনো দিকে তাকাবে না, একদম দৌড় দিয়ে পালাবে। এই জন্য তোমাদের কিন্তু ইউনাইটেড হতে হবে, নির্যাতনটা প্রতিরোধ করতে হবে। তারপরে জেন্ডার বৈষম্য দূর করা। আমাদের এই নারী ও রাজনীতি অধ্যয়নের একটা বিরাট চ্যাপ্টার আছে, জেন্ডার বৈষম্য কীভাবে দূর করতে হবে। জেন্ডার বৈষম্য কেন হচ্ছে? খেয়াল করো, সবাই দুই হাত দুই পা, বাইরে কাজ করছে, লেবার বলো, ইট ভাঙ্গা কাজ বলো, গার্মেন্টস কর্মী বলো, যাই বলো না কেন, দেখবা যে ছেলেরা বেতন বেশি হচ্ছে, মেয়েরা বেতন কম হচ্ছে। ঘরের গৃহকর্মী দেখো, ছেলের চেয়ে মেয়ে বেতন কম পাচ্ছে, অথচ মেয়েরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে। একটা মেয়ে একদম সেই ফজরের সময় ওঠে, যে ধর্মেরই হোক, সে ধর্মকর্ম করে, রান্না বান্না করে, সন্তানদের খাওয়া স্কুলে দেয়, স্বামী ছাড়া বাচ্চাদের স্কুলে থেকে তার ওয়াইফ বাচ্চাদের স্কুলে দিয়ে আসে, তারপর ঘুম থেকে ওঠে, ওঠাবার গোসল করে নাস্তা খেয়ে চলে গেল অফিসে বা কাজে। কিন্তু সেই তার ওয়াইফ কিন্তু সেই ভোরে উঠলো, দুপুরে থাকছে, কিন্তু রেস্টেরও সময় নেই। দুপুরে বাচ্চারা স্কুল থেকে আসবে, তাদেরকে খাওয়াবে, টিচার আসবে, দেখবে,
বিকেলের সন্ধ্যায় নাস্তা দেবে, রাতে খাওয়াবে, আবার ঘুমোতে ঘুমোতে সেই থালা বাসন রেডি করে, সংসার রেডি করে ঘুমোতে ঘুমোতে রাত 12টা তার বাজবে কিন্তু। তার মানে একটা মেয়ে বা নারী, সে কিন্তু সেই যে সকাল মানে ভোর 4, 4:30 থেকে রাত 12টা পর্যন্ত সে কিন্তু কাজের মধ্যেই থাকে। এত কাজ করার পরেও তার কিন্তু সংসারে যে কাজ করলে এর কিন্তু কোনো আর্থিক ভ্যালু নেই। আমাদের অর্থনীতিতে এই কাজের কিন্তু কোনো মূল্যায়ন অর্থনীতিতে যোগ হচ্ছে না। তার মানে কি, এই যে বৈষম্য, একই রকম কাজ করে ছেলে টাকা পাইলো হয়তো 500, মেয়ে পাইলো 350 টাকা, কাজটা কিন্তু একই রকম টুকরি মাথায় নিচ্ছে, একই রকম ইট কাটছে, একই রকম ইট ভাঙছে, মাটি কাটছে, কিন্তু বেতন কম। কারণ কি, সে নারী। এই জেন্ডার বৈষম্য কিন্তু দূর করতে হবে। এই দূর করতে হলে কি করতে হবে? নারীদের সচেতন হতে হবে। এরপর ইতিবাচক সামাজিকীকরণ, এটা কিরকম? দেখবো যে আমাদের সমাজে সবসময় নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার একটা প্রক্রিয়া। বাবা তার ছোট্ট সন্তান, ছেলে সন্তানকে কোলে করে নিয়ে বাজারে যায়, গ্রামে খেয়াল করবা, বা শহরেও কোলে করে নিয়ে নিউ মার্কেটে যায়। নিউ মার্কেটে গিয়ে ছেলের জন্য ক্রিকেট বল নিয়ে আসবে, ব্যাট নিয়ে আসবে, আর মেয়ের জন্য নিয়ে আসবে কি? পুতুল। মেয়েকে জন্ম থেকে শেখানো হয় তোমার কাজ হচ্ছে ঘরে পুতুল খেলা, তাকে কিন্তু ক্রিকেট ব্যাট বল কিনে দেওয়া হয় না, বোঝানো হয় তাকে যে এটা ছেলেদের খেলা। একটু অসময় বাড়ি ফিরলে মা হাজারো কথা বলবে, এমন কথা বলবে যে অনেক কথা শুনে অনেক মেয়ে সেই দরজা বন্ধ করে কান্নাকাটি করা ছাড়া উপায় থাকবে না। সন্ধ্যার পরে মেয়েরা বাইরে যাবে না, অথচ তার ছেলে সন্ধ্যার পর দিব্যি বাইরে ঘোরাফেরা করছে। এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। এর জন্য প্রধান ভূমিকা কিন্তু একজন মাকে নিতে হবে। অথচ ওই মায়ে কি করে? এই সামাজিকীকরণ নেতিবাচক করে। ডিমে বেশিরভাগ অংশটুকু ছেলের প্লেটে দিচ্ছে, আর কম অংশটুকু কিন্তু মেয়ের প্লেটে দিচ্ছে। কারণ কি? ছেলে ইনকাম করে তাকে খাওয়াবে এই জন্য। কিন্তু ফলটা কিন্তু উল্টো। আমাদের দেশে দেখবা বেশিরভাগ জায়গায় মেয়েরা যেরকম বাপ মাকে অস্বীকার করে না, সংসারের প্রতি তার যেরকম নিবেদিত, ছেলেরা কিন্তু আসলে সেরকম নিবেদিত না। তাহলে মার কি করা উচিত? অবশ্যই সামাজিকীকরণটা ইতিবাচক হবে। তার ছেলে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, সমান চোখে তাকে দেখতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে। আর তাকে সবসময় পুতুল কিনে দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার এই মানসিকতা কিন্তু তাকে পরিবর্তন করতে হবে, এবং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সমাজের এইটা ভাবতে হবে যে একটা ছেলের 2টা হাত 2টা পা, একটা মেয়েরও তাই। ছেলে যদি সমাজে অবদান রাখতে পারে, রাষ্ট্রে অবদান রাখতে পারে, অবশ্যই একটা মেয়েও সমাজ রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তোমরা দেখছো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, স্পিকার, কত জায়গায় শুধু নারী আর নারী। আমরা কিন্তু নারীর নেতৃত্বে চলছি, অথচ আমাদের এখনো মন মানসিকতা কিন্তু সেই ধ্যান ধারণা সেই আদিম যুগে রয়ে গেছে যে নারীকে আমরা শুধু ভোগ্যপণ্য হিসাবে কিন্তু আমরা খেয়াল করছি। তার মানে সামাজিকীকরণ হচ্ছে আমাদের নেগেটিভ, এটাকে কিন্তু ইতিবাচক করতে হবে। এরপর যে সামাজিক নিরাপত্তা, আমাদের সমাজে দেখো যে মেয়েরা কিন্তু খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। একটা মেয়ে রাস্তায় হাঁটছে, বিভিন্ন ধরনের মন্তব্য তাকে শুনতে হচ্ছে, একা যেতে পারছে না, স্কুলে তাকে দিয়ে আসতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। একটা ছেলেও কিন্তু আজকাল একা যেতে ভয় পায়। তার মানে এই যে সামাজিক নিরাপত্তাহীনতা, এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে শিক্ষা দীক্ষার অভাব। সমাজের মধ্যে দুর্বৃত্তায়ন এসে গেছে। মানুষের মধ্যে যদি এই নেগেটিভ চিন্তা ভাবনা বেশি আসে, মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি শিক্ষিত না হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো সামাজিক নিরাপত্তা কিন্তু ঘাটতি থাকবে। মানুষ কেউ আছে অবৈধভাবে উপার্জন করছে তো করছেই, আবার কেউ আছে একদম না খেয়ে রয়েছে। এই যে বৈষম্যহীন যে সমাজ, এটা কিন্তু পরিবর্তন করতে হবে। সমাজ নিরাপদ না হলে কখনো রাষ্ট্র নিরাপদ হবে না। দুঃখিত। এরপর মাতৃস্বাস্থ্য সুরক্ষা। মাতৃস্বাস্থ্য কি? একজন মা যখন সে সন্তান ধারণ করে, তার কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। একজন মা তার পেটের মধ্যে আর একটা সন্তান ধারণ করছে, তাহলে কি করতে হবে? তাকে ভালো খেতে হবে, তাকে রেস্ট নিতে হবে। ভালো খাবার বলতে কি? গ্রামে দেখবা একজন মেয়ে মা হচ্ছে, তাকে বরঞ্চ আরো উল্টো খাবার কম দেয়। কারণ কি? সন্তান বড় হলে সিজার করা লাগবে, তাই সন্তান ছোট থাক, নর্মাল ডেলিভারি হবে। এইটা যদি মন মানসিকতা হয়, তাহলে তার মাতৃস্বাস্থ্য সুরক্ষা হবে কেমনে? একটা সন্তান যদি অপুষ্ট হয়ে জন্ম নেয়, তাহলে কি হবে? সে মেধাহীন হবে। তাহলে কি করতে হবে? তাকে মা হওয়ার সাথে সাথে তার চিকিৎসা, তার সেবা, তার পথ্য, এগুলো উন্নয়ন করতে হবে। তাকে ডাক্তারের কাছে নিতে হবে, তার সব কিছু খেয়াল করতে, সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। সিজার করা লাগলে করবে, অসুবিধা কোথায়?
আর মেয়েরাও দেখবে যে মা হলে একেবারে কোনো কথা নাই, শুধু রেস্ট আর রেস্ট। আসলে বিষয়টা কিন্তু এরকম না, তোমাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, রেস্টের প্রয়োজন হলে রেস্ট নেবে। সবসময় যদি শুয়ে বসে থাকো তাহলে কিন্তু এর কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়াও আছে। তাহলে এই মাতৃস্বাস্থ্য সুরক্ষা কিন্তু আমাদের করতে হবে। এটা কিন্তু আমাদের নারী রাজনীতির একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা অধ্যায়। এরপর নারী শিক্ষা নিশ্চিত করা। নারী শিক্ষা নিশ্চিত কীভাবে করতে দেখবো যে আমাদের দেশে ঝরে পড়া এই যে শিশু, এর মধ্যে মেয়েদের সংখ্যাটা বেশি। কারণ কি? একটা গরিব বাবা মা সে কষ্ট করে হলে কিন্তু ছেলেটাকে পড়ায়, কিন্তু মেয়েটাকে পড়ায় না। কারণ কি? মেয়েকে বিয়ে দিলে ঝামেলা শেষ হয়ে যাবে, মেয়েটা বিয়ে দিলাম আর কোনো ঝামেলা নাই, ছেলে তাকে চাকরি করে খাওয়াবে। কিন্তু উল্টোটা হয় দেশে, আমাদের দেশে ছেলে জন্য এত কিছু করে, ছেলে বিয়ে শাদী করে বাপ মার কোনো খোঁজ রাখে না, বাপ মা সে বসে আছে, ওই মেয়ে কিন্তু তাকে সেই বাপ মাকে দেখে। আমাদের সমাজে কোনো মেয়ে, এমন কোনো মেয়ে নাই যে তার বাপ মাকে অস্বীকার করছে, বাপ মাকে দেখে নাই। কিন্তু বহু উদাহরণ আছে যে সন্তান প্রতিষ্ঠিত কিন্তু তার বাপ মাকে দেখার সময় তার নাই, তার বাবা মাকে সে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তার দেখার সময় না, তাকে সেইটু একটু 2 মিনিট সময় দেওয়ার মতো সময় তার হাতে নাই। তাহলে নারী শিক্ষাটা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে যদি নারী শিক্ষার হার বাড়ানো যায়, নারীদেরকে সচেতন করা যায়, একটা শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিতে পারে। নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটা মা, শিক্ষিত মা দাও, আমি একটা জাতি উপহার দিব। তার মানে কি? একটা শিক্ষিত নারী হলে তার কিন্তু শিক্ষিত সন্তান হবে, পরিবার সচেতন হবে, সমাজ সচেতন হবে, এভাবে কিন্তু দেশটা আগাবে। আমরা যদি নারীদেরকে বাদ দিয়ে শুধু পুরুষদেরকে শিক্ষিত করে নারীদের ঘরের মধ্যে আটকে রাখি যে তোমরা শুধু থালা বাসন মাজো, ঘর মোছো, কাপড় চোপড় দাও, রান্না বান্না করো, আর আমরা শুধু খাবো আর পেট মোটা হবে, তাহলে সমাজ কিন্তু, রাষ্ট্র কিন্তু উন্নয়নের দিকে যাবে না। এরপর দেখো নারী উন্নয়ন ও দাতা সংস্থার ভূমিকা। আমাদের দেশের নারী উন্নয়নে অনেক দাতা সংস্থা আছে, বিশ্ব ব্যাংক আছে, IMF আছে, অনেক সংস্থা আছে যারা আমাদের দেশের নারীদের জন্য কাজ করে। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন যে বিষয়গুলো আছে, তাই এখানে কিন্তু আমাদের দাতা সংস্থার অনেক ভূমিকা আছে। বা নারীর ক্ষমতায়ন নিয়ে তোমরা জানো যে বিশ্বে বাংলাদেশের ক্ষমতায়নের দিক থেকে নারীরা কিন্তু অনেক আগায় গেছে। আমাদের দেশে দেখো প্রধানমন্ত্রী থেকে শুরু করে বা বিরোধী দলের নেত্রী, স্পিকার থেকে শুরু করে কত পার্লামেন্ট মেম্বার, কত জায়গায় প্রশাসনে অনেক সচিব, পুলিশ প্রশাসনে অনেক ঊর্ধ্বতন ব্যক্তি, সেনাবাহিনীতে আছে, শিক্ষা ক্যাডারে, সব ক্যাডারে কিন্তু নারীরা দক্ষতার সহিত কাজ করছে। এবং এই যে গ্রামে যে নারীদের আগায় নেওয়ার যে প্রক্রিয়া, এখানে কিন্তু আমাদের দাতা সংস্থা নারী উন্নয়নে অনেক ভূমিকা রাখছে। দাতা সংস্থা নারী উন্নয়নের 5টা পদ্ধতি ঠিক করে রেখেছেন। তারা কি বলেছে? প্রথমে নারীদেরকে বাইরে আনতে হবে, দক্ষ করতে হবে, উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে, ক্ষমতায়ন করতে হবে। এইভাবে কিন্তু একটা নারী উন্নয়ন হবে। তারপরে দেখো নারী ও রাষ্ট্র সম্পর্ক। আমাদের নারী ও রাষ্ট্রের কি সম্পর্ক, এটা তুমি 2 দিকে ব্যাখ্যা করতে পারো যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা নারীদের পক্ষে না বিপক্ষে। অবশ্যই পক্ষে। আমি যদি বলি রাষ্ট্র নারীকে নির্যাতন করে, এটাও সত্য, আবার রাষ্ট্র নির্যাতন প্রতিরোধ করে, এটাও সত্য। এখন আমার রাষ্ট্রের মধ্যেই দেখবা যে অনেক মৌলবাদী সংগঠন আছে যারা নারী নেতৃত্ব, নারী সচেতনতা, নারী শিক্ষার বিরোধিতা করে। রাষ্ট্র হ্যাঁ তাদের দমন করছে, দমন করার চেষ্টাও করছে, কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। কিন্তু আবার রাষ্ট্র কিন্তু নারীদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রাখছে। আমাদের দেশে অনেক আইন আছে, সংবিধানে অনেক আইন আছে নারীদের পক্ষে, তারপর নারীরা নির্যাতনের শিকার হচ্ছে কেন? এত আইন থাকার পরেও নারী নির্যাতন হবে কেন? তার মানে সেই আইনের প্রয়োগ কিন্তু নাই। আইনের প্রয়োগ কি করবে? রাষ্ট্র করবে। রাষ্ট্র কিভাবে করবে? নির্বাচিত প্রতিনিধি আছে যারা দেশ চালাচ্ছে, তারা করবে। আইনের যদি সঠিক প্রয়োগ থাকে তাহলে কিন্তু সেই দেশে কখনো নারী নির্যাতন হবে না। তখনই তো রাষ্ট্র আর নারীর সম্পর্ক হবে ইতিবাচক। আর যখন রাষ্ট্র তার ওই আইনটাকে প্রয়োগ না করবে না, তখন কিন্তু নেতিবাচক হয়ে যাবে। এরপর নারী উন্নয়ন। নারীকে কি করতে হবে? উন্নয়ন করতে হবে। নারীর উন্নয়ন কিভাবে হবে? ক্ষমতায়নের মাধ্যমে হবে। নারীর নারী নারীর একটা স্বাভাবিক অবস্থা থেকে আরো ভালো অবস্থাকে আনতে হবে, খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা আনতে হবে, পড়াশোনা করে তাকে চাকরির ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে দেখো নারীদের আগায় নেওয়ার সংবিধানে কিন্তু অনেক ব্যবস্থা আছে, নারী কোঠা আছে, তোমার স্কুলের টিচারদের তোমার 60% নারীদের নেওয়া হয়। এটা কিন্তু নারী উন্নয়নের একটা বিরাট পদক্ষেপ সরকারের। সরকার নারী উন্নয়নের জন্য অনেক কাজ করছেন এবং এই এই কিছু পদক্ষেপ যে সংবিধান স্বীকৃত কিছু সুবিধা, BCS এর মতো জায়গাতেও কিন্তু কোটা আছে এবং বিভিন্ন চাকরিতে কিন্তু নারীদের আলাদা কোটা আছে তাদের উন্নয়নের জন্য।
এটা কিন্তু একটা ভালো দিক। সমাজ গঠনে নারীর অবদান, এই বিষয়টা কিন্তু নারী ও রাজনীতি অধ্যয়নে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে সমাজ গঠনে নারীর অবদান কি। আমাদের দেশে, শুধু আমাদের দেশ না, সারা বিশ্বেই নারীরা কিন্তু সমাজ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আমাদের বেগম রোকেয়া থেকে শুরু করে, তারপর মাদার তেরেসা, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক নারীবাদী লেখিকারা আছেন যারা সমাজে নারীদের অবস্থান সমুন্নত রাখার জন্য কিন্তু সর্বদা সচেষ্ট থেকে কাজ করে যাচ্ছেন। অর্থনীতি নারীর অবদান, তোমরা জানো যে অর্থনীতি বেশ কয়েকজন নারী কিন্তু নোবেল পুরস্কার পর্যন্ত পেয়ে গেছে। এবং আমাদের দেশের সবচেয়ে সফল যে সেক্টর সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। এখানে কিন্তু দেখবে বেশিরভাগই নারীরা, তারা অক্লান্ত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা তারা কিন্তু আমাদের দেশে আনার ব্যবস্থা করছেন। এবং এই নারীরা কিন্তু অনেক পরিশ্রম করে সারাদিন দাঁড়িয়ে থেকে সে গার্মেন্টসে কাজ করে, বিরামহীনভাবে কাজ করে কিন্তু আমাদের দেশের এই অর্থনৈতিক অগ্রগতিতে তারা কিন্তু অবদান রেখে চলছেন। গবেষণার ক্ষেত্রে নারী, আমাদের দেশে থেকে শুরু করে সারা বিশ্বে বিভিন্ন গবেষণাগারে কিন্তু নারীরা কাজ করে এবং তারা সফলতার সহিত কিন্তু সেই গবেষণা কোনো শেষ করছে, এবং তার ফলে সমাজ, দেশ বা গ্লোবালি তাদের একটা বিরাট অবদান কিন্তু থেকেই যাচ্ছে। সভ্যতার অগ্রগতি বলতে আমরা সভ্যতার বিনির্মাণ বোঝাই, যে সভ্যতাকে কীভাবে ক্রমান্বয়ে আরো ভালোর দিকে নেওয়া যায়। বেগম রোকেয়া থেকে শুরু করে অনেক নারী আছেন যারা এই সভ্যতার অগ্রগতিতে ভূমিকা রাখছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেখো নারীদের জন্য সে কিন্তু অক্লান্ত কাজ করে যাচ্ছেন। একজন নারী হয়ে যে এতটা বছর চতুর্থবারের মতো তিনি ক্ষমতায় এসছেন, এবং নারীদের কল্যাণে কিন্তু তিনি অনেক কাজ করে চলছেন। গণমাধ্যমে নারীরা তোমরা দেখবা যে গণমাধ্যমে নারীদের ইতিবাচক ভূমিকা যেমন আছে, নেতিবাচক ভূমিকাও আছে। গণমাধ্যম কিন্তু কিছু কিছু বিষয় আছে যে মেয়েদেরকে একদম পণ্য হিসেবে দেখাচ্ছে, আবার ঠিক ওই মাধ্যমে আবার নারীদেরকে একদম তাদের সফলতার শীর্ষে নিয়ে যাচ্ছে, যে এটা এই নারীগুলো সফল। তাহলে গণমাধ্যমের এই দ্বৈত ভূমিকা কিন্তু পরিহার করতে হবে। কারণ তোমরা একটা জিনিস খেয়াল করো, যে কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন দেখবা যে কোল্ড ড্রিঙ্কস সহ নারী সমুদ্রে ঝাঁপ দিচ্ছে। কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন সমুদ্রে ঝাঁপ দিয়ে কি কোল্ড ড্রিঙ্কস খায়, এটা তোমরা কখনো দেখেছো? এটা কি নারীকে কিছু ইতিবাচক অর্থে দেখাইলো না নেতিবাচক? এটাকে নারীকে পণ্য হিসেবে দেখানো হলো। এটা কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপনে নদী, সে নৌকা থেকে লাফ দিয়ে ঝাঁপায় পড়লো নদীতে, সে নদী থেকে উঠে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই যে অদ্ভুত জিনিস। আবার যে নারী নির্যাতনের শিকার হয়েছে কোনো কারণে, সেই নারীর ছবিটি হয়তো পত্রিকায় দিয়ে দিল। ইদানিং কিন্তু এই জিনিসটা কমেছে, এখন নারীর ছবি দেওয়া হয় না, ভিকটিম মানে যে নির্যাতনকারী তার ছবিটা দেওয়া হয়। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে নারীর সফলতা পত্রিকা আসবে, কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো যদি একটা নারী নির্যাতনের শিকার হলে উল্টো তার ছবি যদি আবার পত্রিকায় দেওয়া হয়, তার অবস্থানটা কোথায় গেল? এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। এটা কিন্তু নারী রাজনীতি অধ্যয়নে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। সুষম সমাজ প্রতিষ্ঠা। সুষম মানে কি? মানে ন্যায়ভিত্তিক সমাজ, সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকবে। সুযোগ সুবিধা যদি সমান না হয় তাহলে কিন্তু সেটা সুষম সমাজ হবে না। তুমি নিজে মাছের মাথাটা খাবা আর সারা জীবন ওই মাছের লেজ খাবে তোমার স্ত্রী বা তোমার ঘরের মারা, এটা তো হবে না। পুষ্টি তোমার যেমন দরকার আছে, পুষ্টি ঘরের মারও দরকার আছে, ঘরের ওয়াইফেরও দরকার আছে, কন্যারও দরকার আছে। সুষম সমাজ প্রতিষ্ঠা করতে গেলে সব সুযোগ সুবিধা কিন্তু সমান হারে সবাইকে দিতে হবে। তাহলে আমরা এই আলোচনা শেষ করলাম। এরপরে আমরা যখন অন্য দিন অন্য একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দুর্যোগকালীন সময়ে অবশ্যই সচেতন থেকেও, আর অবশ্যই গণজমায়েত পরিহার করবে। বাসায় প্রয়োজন ছাড়া বাসায় বেরো না, বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমরা অবশ্যই ভালো থাকো, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।